সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাসটি মূলত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বাংলা বিভাগে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। বাংলা বিভাগে অধ্যয়নরত 2016-2017 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী সদ্য চতুর্থ বর্ষে উপনীত হয়েছ বা তৃতীয় বর্ষের পরীক্ষা সমাপ্ত করেছ, তাদের জন্যই এই ক্লাসের আয়োজন। আমি আশা করি তোমরা সকলেই আমাদের এই অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষে তোমাদের সঙ্গে আমার দুটো কোর্স রয়েছে। প্রথম কোর্সটি হচ্ছে 24-1001, যার শিরোনাম বাংলা সাহিত্যের ইতিহাস 3। তোমরা দেখতে পাবে যে লেখা আছে বাংলাদেশের সাহিত্যের বিকাশ ধারা 1947 হতে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই কোর্সটি আমি তোমাদের পড়াবো। এছাড়া তোমাদের সঙ্গে আমার আরও একটি কোর্স রয়েছে, সেটি হচ্ছে 24-1015, যে কোর্স কোডের যে কোর্সটি, যার শিরোনাম ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব। এই দুটো কোর্স আমি তোমাদের পড়াবো, অর্থাৎ তোমাদের জন্য আমার নির্ধারিত কোর্স দুটো। একটি হচ্ছে 24-1001 বাংলা সাহিত্যের ইতিহাস 3 এবং অন্যটি হচ্ছে 24-1015 ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব। আমরা প্রথম কোর্স সেটি দিয়ে ক্লাস শুরু করব, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস 3 এই কোর্সটি দিয়ে শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে এই বাংলা সাহিত্যের ইতিহাস 1, বাংলা সাহিত্যের ইতিহাস 2 পড়ে এসেছ, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ, অর্থাৎ 1801 থেকে 1947 পর্যন্ত তোমরা পড়ে এসেছ। এবার তোমরা পড়বে বাংলা সাহিত্যের ইতিহাস 3, 1947 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত। মূলত এই সময়কালটাকে বাংলাদেশের সাহিত্য বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে 1947 সালে ভারত ও পাকিস্তান নামক দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে দুটো নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম 1947 সালে। আর এই দুটো রাষ্ট্রের একটি ছিল ভারত এবং অন্যটি পাকিস্তান। সেই পাকিস্তান রাষ্ট্রেরই আবার দুটি অংশ ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অন্যটি পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অধিবাসী, সেই হিসাবে আমরা ছিলাম পাকিস্তান রাষ্ট্রের জনগণ। কিন্তু পশ্চিম পাকিস্তানিদের শাসনের নামে শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন বাঙালি জাতিকে অতিষ্ঠ করে তোলে এবং একসময় বাঙালি জাতি তার কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, প্রায় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, 30 লক্ষ শহীদের আত্মদান, এর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় এবং আমরা পাই স্বাধীনতা। এই দুটো ঘটনা, অর্থাৎ 1947 সনে ভারত পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম এবং 1971 সনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম, এই দুটো ঘটনাই বাঙালি জীবনকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। ফলে এই বাঙালি জীবনের এই পরিবর্তন সাহিত্যেও আমরা দেখতে পাই। ফলে বাংলাদেশের সাহিত্য নামক যে ধারাটির জন্ম হয়, সেটিও আমরা বলতে পারি যে এই ধারার ক্ষেত্রে এই দুটো ঘটনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1000 বছরের বেশি সময় ধরে যে বাংলা সাহিত্য ধীরে ধীরে বিকশিত হয়ে এক গৌরবময় আসনে সমাসীন হয়েছে, তারই সাম্প্রতিক সমৃদ্ধ রূপ হচ্ছে বাংলাদেশের সাহিত্য। আর বাংলাদেশের সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে 1947 সাল তথা 1947 সালে জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1947 সালে ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের আবার দুটো অংশ, একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান। আর এর মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাংলা সাহিত্যে দুটো ধারার সৃষ্টি হয়, একটি হচ্ছে স্বতন্ত্রপন্থী ধারা আর অন্যটি হচ্ছে সমন্বয়বাদী ধারা। যারা স্বতন্ত্রপন্থী তারা ছিলেন মূলত পাকিস্তানবাদী, আর অপরটি উদার, মানবিক
এবং অসাম্প্রদায়িক ধারা অর্থাৎ আবহমান বাংলা সাহিত্যের সাথে সম্পৃক্ত সমন্বয়বাদী ধারা। আর এ দুটো ধারাই বাংলাদেশি সাহিত্য নামে পরিচিতি লাভ করে। আর এই বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে এই 1947 সালে দেশ বিভাগ একটি ব্যাপক প্রভাব বিস্তার করে। আমরা আমাদের সিলেবাসের প্রথম আলোচ্য সূচিতেই দেখব যে 1947 সালে দেশ বিভাগের প্রভাব বাংলা সাহিত্যকে কিভাবে আলোড়িত করেছিল সেটি, অর্থাৎ বাংলা সাহিত্যে 1947 সালে দেশ বিভাগের প্রভাব, এটি দিয়ে আমাদের সিলেবাসের প্রথম পাঠ শুরু হবে। কারণ আমাদের যে সিলেবাসটি রয়েছে সেটির শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 3, ব্র্যাকেটে দেখবে দেয়া আছে বাংলাদেশের সাহিত্যের বিকাশ ধারা 1947 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমাদের সূচনা বা শুরুই 1947 থেকে। আর এই 1947-এর দেশভাগ বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন এনেছিল। তার এটি দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। বাংলাদেশের সাহিত্য বর্তমানে একটি সমৃদ্ধ সাহিত্যের ধারা। আর এ বাংলা সাহিত্যের সকল শাখা অর্থাৎ কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য ইত্যাদিতে, গবেষণামূলক সাহিত্য ইত্যাদিতে দেশ বিভাগের এক গভীর প্রভাব পরিলক্ষিত হয়। এই বিষয়টি আমরা আজকে আলোচনার চেষ্টা করব, অর্থাৎ বাংলা সাহিত্যে 1947-এর দেশ বিভাগের প্রভাব, এই বিষয়টি আমরা প্রথম আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ধারাগুলোর হচ্ছে কাব্য সাহিত্য, উপন্যাস সাহিত্য, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গবেষণামূলক সাহিত্য, শিশু সাহিত্য ইত্যাদি। আমরা প্রায় এই প্রত্যেকটি ক্ষেত্রেই 1947-এর দেশ বিভাগ কিভাবে বা কি ধরনের প্রভাব বিস্তার করেছিল বা প্রভাব সৃষ্টি করেছিল সে বিষয়টি সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি কাব্য বা কবিতায় 1947-এ দেশ বিভাগের প্রভাব। 1947 সালে দেশ বিভাগের প্রভাব বাংলা সাহিত্যের যে শাখাটির উপর সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে তা হলো বাংলা কাব্য বা কবিতা। দেশ বিভাগ পরবর্তী অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে কবিতার ব্যাপ্তি বিকশিত হয় এবং কলকাতার প্রভাবমুক্ত হয়ে পূর্ব বাংলার কবিতা তার নিজস্বতা পরিচয় দেয়। আর এই কবিতায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে বাংলা কবিতার সূচনা হয় সেই কবিতায় আমরা প্রথমেই যে জিনিসটি প্রত্যক্ষ করি সেটি হচ্ছে সমাজ সচেতনতা। 40-এর দশকে সারা পৃথিবী ছিল উত্তাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশ বিভাগ এসবের ঢেউ একের পর এক আশ্রে পড়ে বাংলার সবুজ জমিনে। তার সাথে ছিল নিপীড়িত মানুষ এবং বাঙালি মুসলমানের উত্থান। এসব ঘটনা 40-এর দশকের কবিদের সমাজমুখী ও আত্মসচেতন করে তোলে। সমাজতান্ত্রিক কবিতার ধারা মূলত এই সময়েই বিকশিত হয়। তাই আমরা বলতে পারি যে 1947 সালে দেশ বিভাগজনিত প্রভাবে বাংলা কাব্যে বা কবিতায় সমাজ সচেতনতার যে বিষয়টি সেটি সুস্পষ্টভাবে দেখা দেয়। এছাড়াও বাংলা কবিতায় দেশপ্রেমের প্রতিফলন ঘটে এই 47-এর দেশ বিভাগের পর। 1947 সালে দেশ বিভাগের পর বিশেষ করে 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু হয় তখন অজস্র দেশপ্রেমিক কবি বেরিয়ে আসেন যাদের চিন্তা চেতনায় ছিল স্বদেশ ও মাতৃভূমি। দেশপ্রেমমূলক কবিতা রচনা করে জনগণকে দেশের প্রতি মমত্ববোধে উদ্বুদ্ধ করার জন্য এ সকল কবি বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দেন। এ সকল কবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হাসান হাফিজুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, আবু হেনা মুস্তফা কামাল প্রমুখ। অর্থাৎ বাংলা কাব্যে দেশপ্রেমমূলক কবিতা রচনার যে দৃষ্টান্ত সে আধুনিক কবিতায় তার প্রতিফলন আমরা দেখতে পাই 1947 সালে দেশ বিভাগের পর। এছাড়াও বাংলা কবিতায় ওই সময় আরেকটি যে বৈশিষ্ট্যটি বেশি প্রত্যক্ষ হয় সেটি হচ্ছে ইসলামী চেতনার বাস্তবায়ন। 1947 সালে দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তানের অধিকাংশ মুসলমান কবি ইসলামী চেতনা সমৃদ্ধ কবিতা রচনা শুরু করেন, আর তা বাংলা কবিতার আবহমান ধারাকে ভিন্ন দিকে প্রবাহিত করেছে। এ পর্যায়ের কবিদের মধ্যে রয়েছেন কবি ফারুক আহমদ, সৈয়দ আলী আহসান, তালিম হোসেন, মোফাক্কারুল ইসলাম, সৈয়দ আলী আশরাফ প্রমুখ। অর্থাৎ এ সকল কবিরা তাদের কবিতায় বা কাব্যে ইসলামিক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে বাংলা কাব্যে একটি নতুন ধারার সূচনা করেন।
এছাড়াও আমরা 47-এ দেশ বিভাগের পর বাঙালি জীবনের যে উল্লেখযোগ্য বা সবচেয়ে স্মরণীয় ঘটনা 1971-এর মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং স্বাধীন দেশের অধিবাসী হই, সেই মুক্তিযুদ্ধের চেতনাও 47-এ দেশ বিভাগের পরেই মূলত শুরু হয় এবং একে একে আন্দোলনের মাধ্যমে বাঙালি চূড়ান্ত আন্দোলনে যায় 1971 সালে। তার পূর্বেই বাংলার জনগণের উপর যে সাংস্কৃতিক আগ্রাসন শুরু করে, অর্থাৎ রাষ্ট্রভাষা নিয়ে যে আন্দোলন 21শে ফেব্রুয়ারিতে সংগঠিত হয়, সেই আন্দোলন থেকে শুরু করে 54-র নির্বাচন, 62-র ছাত্র আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 1971-এ চূড়ান্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে যে চূড়ান্ত বিজয়, সেই বিজয়ের সূচনা হয়, যার বীজ বপিত হয়েছিল 1947-এ দেশ বিভাগের মাধ্যমে। এই মুক্তিযুদ্ধের চেতনার বিকাশও বাংলা কাব্যে শুরু হয় 47-এর পর থেকে। পূর্ব পাকিস্তানের মানুষ যে স্বপ্ন আশা নিয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পেছনে অবদান রেখেছে, পাকিস্তান সৃষ্টির পর থেকেই সেই মোহ ভঙ্গ হতে থাকে। পূর্ব পাকিস্তানেরা আবার স্বতন্ত্র একটি রাষ্ট্রের চিন্তায় বিভোর হয়ে ওঠে, আর এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে সংগঠিত হয় মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধ বাংলা সাহিত্যের গতি প্রকৃতির পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। বাঙালির এই প্রথম একটি নিজস্ব ভূখণ্ড পাওয়ার উত্তেজনা, আনন্দ, আবেগে যেন আকাশ স্পর্শ করে। বাংলাদেশের জন্মের পরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে যে পরিবর্তন সূচিত হয়, তা স্বাভাবিকভাবেই সবচেয়ে ভালোভাবে জেনেছিল 70-এর দশকের কবিগণ। আর এ চেতনা বাংলা কবিতায় অনুপ্রবিষ্ট হওয়ার ফলে বাংলা কবিতার রূপ বদলে যায়। এ পর্যায়ে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে যারা কবিতা রচনা করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কবি শামসুর রাহমান, আবিদ আজাদ, শিহাব সরকার, আলাউদ্দিন আল আজাদ, হাসান হাফিজুর রহমান, সৈয়দ শামসুল হক, আবু জাফর ওবায়দুল্লাহ, আল মাহমুদ, মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ কাদরি প্রমুখ কবি। অর্থাৎ এসব কবির অবদানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চালচিত্র, সেটি বাংলা কাব্যে প্রতিফলিত হয় ব্যাপকভাবে। এছাড়াও বাংলা কবিতার পাশাপাশি বাংলা উপন্যাসেও এই 1947-এর দেশ বিভাগের প্রভাব আমরা পরিলক্ষিত হতে দেখি। বাংলা কবিতার পাশাপাশি উপন্যাস সাহিত্যেও যে দেশ বিভাগের যে সকল প্রভাব আমরা দেখতে পাই, তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হচ্ছে যে বাংলা উপন্যাসে গ্রামীণ জীবনের যে রূপায়ণ, সেটি আসে 1947-এর পর। অর্থাৎ 1947 সালে দেশ বিভাগের ফলে বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতি পরিবর্তনের প্রেক্ষিতে আমরা উপন্যাসের ক্ষেত্রে গ্রামীণ জীবন ভিত্তিক উপন্যাসের কথা বলতে পারি। এক্ষেত্রে বিখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস উল্লেখযোগ্য। এই উপন্যাসে গ্রামীণ জীবন ব্যবস্থা সুনিপুণভাবে বিধৃত হয়েছে। এই ধারায় আরও যে সকল ঔপন্যাসিক উপন্যাস রচনা করে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের মধ্যে আছেন আব্দুল গাফফার চৌধুরী, তার বিখ্যাত উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান, আবু ইসহাক, তার বিখ্যাত উপন্যাস সূর্য দিগল বাড়ি, আবু জাফর শামসুদ্দিন, তার বিখ্যাত উপন্যাস পদ্মা মেঘনা যমুনা, জহির রায়হান, তার বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে, শওকত ওসমান, তার বিখ্যাত উপন্যাস জননী, আবুল মনসুর আহমেদ, তার বিখ্যাত উপন্যাস আবে হায়াত ইত্যাদি উপন্যাসের মাধ্যমে ঔপন্যাসিকগণ বাংলাদেশের গ্রামীণ জীবনের যে বাস্তব রূপায়ণ তার চেষ্টা করেছেন, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে তারা সম্পূর্ণরূপেই সফল হয়েছেন। অর্থাৎ 47-এর দেশ বিভাগের পরই বাংলা উপন্যাসে এই গ্রামীণ জীবনের রূপায়ণের চিত্র প্রতিফলিত হয়েছে। এছাড়াও বাংলা উপন্যাসে আরেকটি যে পরিবর্তন আসে, সেটি হচ্ছে নগর জীবনের রূপায়ণ। অর্থাৎ গ্রাম কেন্দ্রিক যে পূর্ব পাকিস্তান বা আমরা বলবো যে পূর্ববঙ্গ ছিল, সেখানে তথা বাংলাদেশে দেশ বিভাগের পর ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ কয়েকটি বড় বড় অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে ওঠে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, যা মানুষের আর্থসামাজিক জীবনে প্রভাব ফেলে, জীবনে বিচিত্র জটিলতাও দেখা দেয়। আর এসব নিয়ে রচিত হয় নগর জীবন কেন্দ্রিক উপন্যাস। অর্থাৎ গ্রামীণ জীবনের রূপায়ণের পাশাপাশি নগর জীবনের রূপায়ণও বাংলা উপন্যাসে উঠে আসে এই 1947-এর দেশ বিভাগের পরে। যেমন সৈয়দ শামসুল হকের বিখ্যাত উপন্যাস খেলারাম খেলে যা, রশিদ করিমের আমার যত গ্লানি, মাহমুদুল হকের জীবন আমার বোন, আবুল ফজলের জীবন পথের যাত্রী,
দিলারা হাশেমের ঘর মন জানালা, আমজাদ হোসেনের অসামাজিক কাহিনী, নীলিমা ইব্রাহিমের 20 শতকের মেয়ে ইত্যাদি উপন্যাসে আমরা দেখি যে নগর জীবনের চালচিত্র ফুটে উঠেছে, অর্থাৎ নগর জীবনের রূপায়ণ আমরা পাই এসব উপন্যাসে। এছাড়াও বাংলা উপন্যাসের ক্ষেত্রে আরেকটি যে বৈশিষ্ট্যের আমরা রূপায়ণ দেখি সেটি হচ্ছে আদর্শধর্মিতার চিত্রায়ন, অর্থাৎ বাংলা উপন্যাসে আদর্শের কথা, আদর্শধর্মী জীবনের কথা ফুটে ওঠে 1947 দেশ বিভাগের পর। 1947 দেশ বিভাগের পর আমাদের দেশে আদর্শধর্মী উপন্যাস রচনার প্রবণতা দেখা দেয়। সে আদর্শ ও মূল্যবোধ লেখকের সযত্ন লালিত আদর্শ, প্রত্যক্ষ জীবন নয়, বাস্তব জীবন নয়, মানুষের কল্যাণ মূলে বিশ্বাসী লেখক মিলেনিয়ামের স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে তিনি উপন্যাসের অবয়বে রূপ দেন। এ ধরনের উপন্যাসের মধ্যে আবুল ফজলের রাঙ্গা প্রভাত, সর্দার জয়নুদ্দিনের অনেক সূর্যের আশা, আনোয়ার পাশার নীর সন্ধানী ইত্যাদি উল্লেখযোগ্য। অর্থাৎ এ সকল উপন্যাসে আমরা দেখতে পাই যে আদর্শধর্মিতার রূপায়ণ বা বাস্তবায়ন ঘটেছে। এছাড়াও বাংলা উপন্যাসে মুক্তিযুদ্ধের চেতনার যে প্রতিফলন সেটাও দেশ বিভাগের পরেই, অর্থাৎ আমরা বলবো যে দেশ বিভাগের পরেই উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের পরেই বাংলা উপন্যাসে এই মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন আমরা দেখতে পাই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এদেশের উপন্যাস সাহিত্যের গতিকে ভিন্নতা দান করেছে। মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে অনেক উপন্যাস রচিত হয়েছে। এসব উপন্যাসে বাংলাদেশ এবং বাঙালি জাতির অভ্যুদয়ের পটভূমি, মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ ও বিভীষিকা, মুক্তিযুদ্ধে জনগণের আত্মত্যাগ ও সাহসিকতা ইত্যাদি স্থান পেয়েছে। যেমন আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত, শওকত ওসমানের জাহান্নম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড, রাবেয়া খাতুনের অনেক জনের একজন ইত্যাদি উপন্যাসে আমরা মুক্তিযুদ্ধের প্রতিফলন দেখতে পাই। এছাড়াও বাংলা উপন্যাসের ক্ষেত্রে ঐতিহাসিক চেতনা সমৃদ্ধ উপন্যাস রচনার যে ধারা সেটিও মূলত 47 দেশ বিভাগের ফল। অর্থাৎ আমরা বলতে পারি যে 1947 সালে দেশ বিভাগের পর ঐতিহাসিক চেতনা সমৃদ্ধ উপন্যাস রচনার সূত্রপাত হয়। যেমন শামসুদ্দিন আবুল কালামের আলমনগরের উপকথা, জহির রায়হানের আরেক ফাল্গুন, আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, শামসুল হকের ৯-৬, সত্যেন সেনের অভিশপ্ত নগরী ইত্যাদি উপন্যাসে আমরা ঐতিহাসিক চেতনা প্রতিফলন দেখতে পাই। অর্থাৎ এভাবেই বাংলা উপন্যাস সাহিত্যে 1947 সালে দেশ বিভাগের বহুমাত্রিক প্রভাব পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এ পর্যায়ে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি যে বাংলা ছোট গল্পে 1947 সালের দেশ বিভাগের প্রভাব কিভাবে প্রতিফলিত হয়েছে। বাংলা উপন্যাসের মতো ছোট গল্পের মধ্যেও 1947 সালে দেশ বিভাগের প্রভাব পড়েছে, যা বাংলা ছোট গল্পকে আমরা বলবো ভিন্নতা দান করেছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য প্রতিফলন বাংলা ছোট গল্পে আমরা দেখতে পাই সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক জীবন। অর্থাৎ বাংলা ছোট গল্পে বাংলাদেশের সামাজিক জীবনের যে চালচিত্র তার যে প্রতিফলন, এটি মূলত 1947 দেশ বিভাগের যে প্রভাব তারই ফল। দেশ বিভাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছোট গল্পে সামাজিক জীবনের রূপায়ণ সম্ভব হয়ে উঠেছে। সমাজের যারা নিচু তলার মানুষ তাদেরকে নিয়েও গল্প লেখা হয়েছে। এক্ষেত্রে আবু জাফর শামসুদ্দিনের নাম উল্লেখ করা যায়। তিনি তার গল্পে সমাজের সাধারণ মানুষ কিভাবে বঞ্চিত হয় তা তুলে ধরেন। তার মধ্যে ফাঁসি ও তালাক গল্প দুটি উল্লেখযোগ্য। এছাড়াও শওকত ওসমানের নতুন জন্ম, ইলম ইত্যাদি গল্পেও এই সামাজিক জীবনের প্রতিফলন ঘটেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 47 দেশ বিভাগ জনিত কারণেই বাংলাদেশের ছোট গল্পে বাংলাদেশের সামাজিক জীবনের চিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে। এছাড়াও বাংলাদেশের ছোট গল্পে অন্য যে পরিবর্তন বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় দেশ বিভাগের ফলে সেটি হচ্ছে সাম্প্রদায়িকতার চিত্র। আমরা জানি যে 1947 সালে দেশ বিভাগ হয় মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে একটি রাষ্ট্র এবং হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে অন্য আরেকটি রাষ্ট্র। এই কারণেই মূলত এই সাম্প্রদায়িক দাঙ্গা বা একটা সাম্প্রদায়িক হানাহানি শুরু হয়, যে কারণে বাংলাদেশ থেকে অনেক হিন্দু
দেশ ত্যাগ করতে বাধ্য হয়, অনুরূপভাবে ভারত থেকেও অনেক মুসলমান সর্বস্ব হারিয়ে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়। এই যে সাম্প্রদায়িকতার বীজবাষ্প, এই বীজবাষ্পটিও মূলত এই বাংলা ছোট গল্পে ফুটে ওঠে 1947 সালে দেশ বিভাগের প্রভাবে। আমরা বলতে পারি যে দেশ ভাগ হওয়ার মাধ্যমে বাংলাদেশের ছোট গল্পে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা হলো সাম্প্রদায়িকতা। আর এই বিষয়টি নিয়ে অসংখ্য গল্প রচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী, হাসান হাফিজুর রহমানের আরও দুটি মৃত্যু। এই যে গল্প দুটি, এই দুটো গল্পে আমরা আসলে সাম্প্রদায়িকতার যে ভয়াবহ চিত্র তা অনুধাবন করতে পারি বা অনুভব করতে পারি। এছাড়াও বাংলাদেশের ছোট গল্পে নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র 1947 দেশ বিভাগজনিত প্রভাবেরই ফল আমরা বলতে পারি। দেশ বিভাগের ফলে নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে অনেক গল্প রচিত হয়েছে। তার মধ্যে যেমন শামসুদ্দিন আবুল কালামের পথ জানা নাই এবং ক্ষুধা, আবু ইসাকের যোগ, সর্দার জয়নুদ্দিনের মা, এই গল্পগুলো উল্লেখযোগ্য। অর্থাৎ এসব গল্পের ভাববস্তু বা বিষয়বস্তু আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবো যে নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র বাংলাদেশের ছোট গল্পে কিভাবে ফুটে উঠেছে। এছাড়াও ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ যে ঘটনাবলী তারও প্রতিফলন বাংলাদেশের ছোট গল্পে আমরা দেখতে পাই। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ঘটনা বাংলাদেশের ছোট গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আছে। ভাষা আন্দোলনকে ঘিরে জহির রায়হানের 21-এর গল্প, 21-এর গল্প একটি উল্লেখযোগ্য গল্প। এছাড়াও মুক্তিযুদ্ধের উপর তার সময়ের প্রয়োজনে এবং শওকত আলীর কোথাও আমার ভালোবাসা গুরুত্বপূর্ণ দুটি গল্প। এই গল্পগুলোতে আমরা মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের প্রতিফলন দেখতে পাই। এই অনুরূপভাবে কবিতা, উপন্যাস এবং ছোট গল্পের মতো বাংলা নাটকেও 1947 সালের দেশ বিভাগজনিত প্রভাবের প্রতিফলন আমরা দেখতে পাই। এক্ষেত্রে নাটকে যে জিনিসটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বা ফুটে ওঠে সুন্দরভাবে সেটি হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। দেশ বিভাগের পটভূমিতে বাংলাদেশের নাটকে যেসব বিষয় উঠে এসেছে তার মধ্যে পুঁজিবাদী সমাজের ভণ্ডামি ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় উল্লেখযোগ্য। এক্ষেত্রে আমরা আমলার মামলা কিংবা তস্কর লস্কর অথবা কাকরমণি এবং বাগদাদের কবি এই নাটকগুলোর কথা বলতে পারি। এসব নাটকে আমরা মানুষের মূল্যবোধের যে কতটুকু অবক্ষয় ঘটেছে তারই চিত্র দেখতে পাই। এছাড়াও ভাষা আন্দোলন ভিত্তিক বেশ কিছু নাটক রচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং শিল্প সফল নাটক হচ্ছে শহীদ নাট্যকার মুনীর চৌধুরীর কবর নাটকটি। এতে ভাষা আন্দোলনের চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বলতে পারি যে এটি ভাষা আন্দোলনের ইতিহাসের একটি জ্বলন্ত দলিলও বটে। এছাড়াও মুক্তিযুদ্ধের বিষয়েরও প্রতিফলন ঘটেছে বাংলাদেশের নাটকে বা বাংলা নাটকে, যেমন মমতাজ উদ্দিন আহমেদের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, কিংবা সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, কিংবা নীলিমা ইব্রাহিমের যে অরণ্যে আলো নেই, এই নাটকগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চালচিত্র ফুটে উঠেছে সেটিও মূলত দেশ বিভাগজনিত প্রভাবেরই ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাই যে 1947 সালে দেশ বিভাগ, তৎপরবর্তী 1952 সনের ভাষা আন্দোলন এবং সর্বোপরি 1971 সনের মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতি এবং যেমন পরিবর্তন করেছে তেমনি বাংলাদেশের সাহিত্যে বিচিত্র ধারার, বিচিত্র বৈশিষ্ট্যের প্রতিফলনও ঘটিয়েছে, যা আমরা দেখতে পেলাম আমাদের এই আজকের আলোচনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টি জানার চেষ্টা করলাম সেটি হচ্ছে যে 1947 সালে দেশ বিভাগের প্রভাব কিভাবে বাংলাদেশের সাহিত্যে প্রতিফলিত হয়েছে। এক্ষেত্রে আমরা সাহিত্যের প্রধান যে ধারাগুলো অর্থাৎ কাব্য, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, এই সব কয়টি ধারাই আলোচনা করতে হবে বা আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা খেয়াল করবে যে বাংলাদেশের সাহিত্যের ধারাগুলোতে 1947 সালের দেশ বিভাগ এবং তৎপরবর্তী 52 সালের ভাষা আন্দোলন এবং 1971 মুক্তিযুদ্ধের প্রভাব কিভাবে কতটুকু প্রতিফলিত হয়েছে, কোন ক্ষেত্রে, সেই বৈশিষ্ট্যগুলো যেন আমরা উল্লেখ করতে পারি। এক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে যদি আলোচনা করি, অর্থাৎ কাব্যে প্রভাব, উপন্যাসে প্রভাব, নাটকে প্রভাব, ছোট গল্পে প্রভাব, প্রবন্ধের ক্ষেত্রে প্রভাব, তাহলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আমরা
আমরা অনেকটা পয়েন্ট হিসাবেও ব্যবহার করতে পারি, কিংবা পয়েন্টের মতো করে মনে রাখার চেষ্টা করতে পারি যে কাব্যের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, কিংবা উপন্যাসে কোন কোন বৈশিষ্ট্যগুলোর সুন্দর প্রতিফলন ঘটেছে, কিংবা নাটকে কোন কোন বৈশিষ্ট্যের নতুন অবতারণা ঘটেছে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। এবং প্রাসঙ্গিক নাটক, উপন্যাস, কবিতা এবং তাদের রচয়িতাদের নাম উল্লেখপূর্বক আলোচনাটা করতে হবে। এক্ষেত্রে তোমরা দু একটি বই দেখতে পারো, যে বইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমে আমরা বলবো যে শহীদ ইকবাল রচিত বাংলাদেশের সাহিত্যের ইতিহাস। এই গ্রন্থটি তোমাদের জন্য বেশ আমি বলবো যে উপকারী একটি গ্রন্থ হবে এই টপিক্সের জন্য। বইটির নাম বাংলাদেশের সাহিত্যের ইতিহাস 1947 থেকে 2015, আর বইটির রচয়িতা শহীদ ইকবাল। এটা আহমদ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত, খুব অ্যাভেলেবেল, এই বইটি পাওয়া যায়। এছাড়া তোমরা অন্য আরেকটি বই দেখতে পারো, সেটি হচ্ছে বইটির নাম বাংলাদেশের সাহিত্য, আর বইটির রচয়িতা মাহবুবুল আলম। বইটির নাম বাংলাদেশের সাহিত্য 1947 থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত, আর বইটির রচয়িতা অধ্যাপক মাহবুবুল আলম। এটি খান ব্রাদার্স থেকে প্রকাশিত, এই বইটিও বাজারে খুব অ্যাভেলেবল। এছাড়াও তোমরা অন্য একটি বই দেখতে পারো, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, আজহার ইসলাম রচিত, আইডিয়াল লাইব্রেরি থেকে প্রকাশিত, এই বইটিও তোমরা দেখতে পারো। মূলত এই তিনটি বই এই টপিক্সের জন্য তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের এই কোর্সের প্রথম ক্লাস, আমরা এই কোর্সের যে জিনিসগুলো জানবো সেগুলো একটু শুনে নাও। আমরা 1947 থেকে 2000 পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে 1947-এ দেশ বিভাগের প্রভাব বাংলা সাহিত্যে কিভাবে প্রতিফলিত হয়েছে, 1952 সালের ভাষা আন্দোলনের প্রভাব বাংলা সাহিত্যে কোন ক্ষেত্রে কিভাবে কতটুকু প্রতিফলিত হয়েছে, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের প্রভাব বাংলা সাহিত্যে কোন কোন ধারায় কিভাবে প্রতিফলিত হয়েছে, এই বিষয়টি যেমন জানার চেষ্টা করব, পাশাপাশি 1947 থেকে বাংলা উপন্যাসের যে ধারা অর্থাৎ 2000 পর্যন্ত তার বিকাশ এবং বাংলা কাব্যের ধারার বিকাশ, বাংলা ছোট গল্পের ধারার বিকাশ, বাংলা নাট্য সাহিত্যের ধারার বিকাশ, এইগুলো জানার চেষ্টা করব। পাশাপাশি 21শে ফেব্রুয়ারি বা মহান ভাষা আন্দোলন নিয়ে রচিত উপন্যাস, নাটক, কাব্য সম্পর্কে আমরা জানব। 1971-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে রচিত উপন্যাস, নাটক, ছোট গল্প এবং কাব্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা আশা করি তোমরা আজকের ক্লাসটি শুনবে মনোযোগ দিয়ে, এবং এই ক্লাসটি বোঝার জন্য তোমরা প্রয়োজনীয় বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকো। আল্লাহ হাফেজ।